প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে। তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প, সংস্কৃতি, নানা মাত্রিক আয়োজন, চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প সবকিছুই থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি পারস্পরিক আস্থা, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তি গড়ে তোলে। চীন বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক যখন দ্রুত সম্প্রসারিত হচ্ছে, তখন সেই সম্পর্ককে আরও কার্যকর ও টেকসই করতে সরকারি পর্যায়ে চীনা ভাষা শেখার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের কর্মকর্তাদের জন্য শুরু হয়েছে একটি বিশেষায়িত চীনা ভাষা শিক্ষা কর্মসূচি। ভাষা শুধু শব্দের আদান প্রদান নয়, ভাষা রচনা করে পারস্পরিক আস্থার সেতু। চীন বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক যখন নতুন উচ্চতায়, তখন সেই সম্পর্ককে আরও ঝালিয়ে নিতে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের জন্য শুরু হলো চীনা ভাষা শেখার এক নতুন অভিযাত্রা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার কর্মকর্তাদের জন্য আয়োজিত চীনা ভাষা কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে রাজধানী ঢাকার বিডা কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব ও নির্বাহী সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির। আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং, নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান, কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক অধ্যাপক ড বুলবুল আশরাফ সিদ্দিকী এবং চীনা পরিচালক মা শিয়াওয়ান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত 2 দশকে নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট চীনা ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং চীন ও বাংলাদেশের মধ্যে একাডেমিক সহযোগিতা উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে বলে জানান নর্থ সাউথের কোষাধ্যক্ষ। বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এবং চীন অর্থায়িত বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালিত কর্মসূচির মাধ্যমে এই ইনস্টিটিউট দুই সমাজের মধ্যে জনগণ থেকে জনগণের মধ্যে বন্ধন এবং পারস্পরিক শিক্ষা ও বোঝাপড়াকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। আজ আমরা বিশেষভাবে আনন্দিত যে এই প্রচেষ্টাকে আরও বিস্তৃত করে সরকারি কর্মকর্তাদের জন্য একটি বিশেষায়িত কোর্স চালু করা হচ্ছে। কোর্সটি পেশাগত চাহিদাকে সামনে রেখে অত্যন্ত যত্ন সহকারে প্রণয়ন করা হয়েছে। এতে আনুষ্ঠানিক ও পেশাগত পরিসরে কার্যকর যোগাযোগের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ দ্রুত বাড়ছে জানিয়ে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং বলেন, এই প্রেক্ষাপটে চীনা ভাষায় দক্ষ বাংলাদেশি কর্মকর্তারা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং পারস্পরিক বোঝাপড়া ও বাস্তব সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। চীন বাংলাদেশ সামগ্রিক কৌশলগত অংশীদারত্ব ক্রমেই শক্তিশালী হচ্ছে এবং জনগণের সঙ্গে এই সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হল মানুষে মানুষে বিনিময়। গত বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জনগণের সঙ্গে জনগণের বিনিময় বর্ষে প্রায় 2 লাখ পারস্পরিক সফর অনুষ্ঠিত হয়েছে, যা ভবিষ্যৎ সহযোগিতার একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। বিডার ভূমিকার প্রশংসা করে চীনা দূতাবাসের এই কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং শিল্প সহযোগিতায় বিডা একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধন হিসেবে কাজ করছে। এদিকে সরকারি পর্যায়ে চীনা অংশীদারদের সঙ্গে বোঝাপড়া ও যোগাযোগ জোরদার করাই এই কোর্সের মূল লক্ষ্য বলে জানান বিডার এই কর্মকর্তা। এই কোর্সটি পেশাগত প্রয়োজন অনুযায়ী বিশেষভাবে তৈরি করা হয়েছে। সরকারি ও আনুষ্ঠানিক পরিবেশে যোগাযোগের উপর এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে
চীনা অংশীদারদের সঙ্গে কার্যকর যোগাযোগ সহজ হয় এবং পারস্পরিক আস্থার ভিত্তি আরও সুদৃঢ় হয়। অনুষ্ঠানে জানানো হয় চীনা ভাষা শেখার এই কোর্সে অংশ নিচ্ছেন বিডার ৩০ জন, বেবজার ৪ জন এবং বেজার ৪ জন কর্মকর্তা। কোর্সের প্রশিক্ষণ ও সার্বিক সহযোগিতায় রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট, যা দক্ষিণ এশিয়ার প্রধান কনফুসিয়াস ইনস্টিটিউট হিসেবে পরিচিত। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কোর্সের প্রথম ক্লাসও অনুষ্ঠিত হয়। আয়োজকদের প্রত্যাশা, এই ভাষা শিক্ষা কার্যক্রম চীন বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ককে আরও কার্যকর ও টেকসই করবে। ভাষা শেখার মধ্য দিয়ে গড়ে উঠবে আস্থা, বাড়বে বোঝাপড়া আর শক্ত হবে দুই দেশের সহযোগিতার ভিত্তি, এমনটি প্রত্যাশা এই চীনা ভাষা শিক্ষার এই কোর্সকে ঘিরে। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা, ঢাকা। চীনের ফ্যাশন জগতে নীরবে কিন্তু গভীর এক রূপান্তর ঘটাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। মিলান কিংবা প্যারিস ফ্যাশন সপ্তাহের ঝলমলে আলো আড়ালে নয়, বরং আসল পরিবর্তনের সূতিকাগার হয়ে উঠেছে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরের ফ্যাশন টাউন। এখানে প্রযুক্তি ও সৃজনশীলতার সম্মিলনে গড়ে উঠছে এক নতুন ধরনের ফ্যাশন শিল্প, যেখানে ডিজাইন, উৎপাদন ও বিপণনের প্রতিটি ধাপে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফ্যাশন টাউনের একটি আধুনিক ডিজাইন স্টুডিওতে এখন পোশাক ডিজাইনের প্রক্রিয়া আগের তুলনায় অনেক দ্রুত। ডিজাইনারদের আর ঘন্টার পর ঘন্টা স্কেচ বা টেমপ্লেট নিয়ে কাজ করতে হয় না। একটি এআই সিস্টেমে কয়েকটি কিওয়ার্ড দিলেই মুহূর্তের মধ্যেই পর্দায় ভেসে ওঠে একাধিক পূর্ণাঙ্গ পোশাক নকশা। এআই ব্যবহার করে ট্রেন্ড বিশ্লেষণ, ভার্চুয়াল পোশাক নকশা, স্বয়ংক্রিয় প্যাটার্ন তৈরি এবং ভোক্তার পছন্দ অনুযায়ী কাস্টমাইজড পোশাক ডিজাইন করা হচ্ছে। ফলে সময় ও খরচ কমার পাশাপাশি বাড়ছে সৃজনশীলতার পরিসর। এআই ব্যবহারের আগে আমরা দিনে ৩ থেকে ৪টি ডিজাইন করতে পারতাম। এখন প্রতিদিন দ্বিগুণ অঙ্কের ডিজাইন তৈরি করা সম্ভব হচ্ছে। ডিজাইনাররা এখন আর শুধু অনুমানের উপর নির্ভর করছেন না, বরং ডেটা নির্ভর সিদ্ধান্তের মাধ্যমে তারা বাজারের চাহিদা আগেভাগেই বুঝতে পারছেন। এআই শুধু নকশা পর্যায়েই নয়, উৎপাদন প্রক্রিয়াতেও এনেছে বিপ্লব। কারখানার মেঝেতে শিল্প ইন্টারনেট প্ল্যাটফর্মের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অর্ডার প্রক্রিয়াকরণ হচ্ছে। কনভেয়র বেল্টে কাজ করা শ্রমিকরা নির্দিষ্ট সময়সূচি মেনে প্রতিটি ধাপ সম্পন্ন করছেন। আমি প্রতিদিন ৩০০টিরও বেশি পোশাক তৈরি করি। প্রতিটি ধাপ প্রায় ২ মিনিটের মধ্যে শেষ হয়। প্রযুক্তিতে বিনিয়োগও বাড়ছে দ্রুত। চিআই গার্মেন্টস প্রায় ৩০ মিলিয়ন ইউয়ান বিনিয়োগ করে উৎপাদন দক্ষতা ২৫% পর্যন্ত বাড়াতে সক্ষম হয়েছে। বাজার এখন বড় অর্ডারের বদলে ছোট ব্যাচ ও দ্রুত সরবরাহের দিকে ঝুঁকছে। এখন আমরা মাত্র ১০০ পিসের অর্ডারও গ্রহণ করছি। পুরনো উৎপাদন মডেলে থাকলে এটি সম্ভব হতো না। ফ্যাশন বাজারের দ্রুত পরিবর্তনশীল ট্রেন্ডের কারণে অতিরিক্ত ইনভেন্টরি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আগে ৬ থেকে ৯ মাস আগেই ট্রেন্ড অনুমান করতে হতো, যা অনেক সময় ব্যর্থ হতো। এখন ছোট পরিসরে উৎপাদন করে বাজারের প্রতিক্রিয়া দেখে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এতে ঝুঁকি কমছে এবং লাভ বাড়ছে। ফ্যাশন টাউন মূলত নকশা, উৎপাদন, অর্ডার ও বাজার সবকিছুকে এক ডিজিটাল নেটওয়ার্কে যুক্ত করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে এই সমন্বিত মডেল চীনের ফ্যাশন শিল্পকে আরও দক্ষ, বুদ্ধিমান ও পরিবেশ বান্ধব করে তুলছে। এভাবে হাংচৌয়ের ফ্যাশন টাউন শুধু চীনের নয়, বরং বৈশ্বিক ফ্যাশন শিল্পের ভবিষ্যৎ দিক নির্দেশনা দিচ্ছে। প্রযুক্তি নির্ভর এই পরিবর্তন ফ্যাশনকে করছে আরও টেকসই, দক্ষ এবং উদ্ভাবনী, যা আগামীর শিল্প বিপ্লবেরই একটি স্পষ্ট ইঙ্গিত। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। গেল সপ্তাহে চীনের বসন্ত উৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় একটি মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন চীনের সাংহাই কোরাস দল ও বাংলাদেশের শিল্পীরা। উন্মুক্ত এই আয়োজনে ভিড় করেন অসংখ্য শিক্ষার্থী ও দর্শনার্থী।
অনুষ্ঠানে চীনা ও বাংলা গানের যুগল পরিবেশনা, বাদ্যযন্ত্রের সুর, লোকসঙ্গীত আর নৃত্য সব মিলিয়ে তৈরি হয় এক উৎসব মুখর পরিবেশ। বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক মেলবন্ধন দৃঢ় হচ্ছে প্রতিনিয়ত। সেই সম্প্রীতির বাঁধন আরও শক্ত করতেই এবার চীনের নববর্ষকে সামনে রেখে গানে গানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল মনোমুগ্ধকর বসন্ত উৎসব। গান, পাহাড়, সাগর অতিক্রম করে চীন বাংলাদেশকে বেঁধেছে এক সুতোয়। প্রতিপাদ্যে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের উন্মুক্ত স্থান ভেসে যায় সুরের মোহনায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট আয়োজিত এই অনুষ্ঠানে যৌথভাবে অংশ নেয় সাংহাই চীনা কোরাস দল। তাই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বরণ করতে উন্মুক্ত অনুষ্ঠানটিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও দর্শনার্থী এতে যোগ দিয়ে উৎসাহিত করেন। অনুষ্ঠানে কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষার্থীদের স্টলে দেখা গেছে চীনের নানা সাংস্কৃতিক সামগ্রী। চীনা ক্যালিগ্রাফির মোহনীয় প্রদর্শনীতেও মন্ত্রমুগ্ধ হয়েছেন অনেকে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। চীন এবং বাংলাদেশ পরীক্ষিত বন্ধু। 2000 বছরের আমাদের ইতিহাস আছে এই বন্ধুত্বের, এবং আপনারা হয়তো অনেকে জানেন যে 2026 সালে আমরা 50 বছরের যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক চীনের সাথে সেটি পালন করছি। আজকে সেই ধারাবাহিকতায় আমরা চৈনিক নববর্ষ উদযাপন করছি। শুরুতেই ছিল আধুনিক চীনা গান এবং বাংলাদেশের জনপ্রিয় সুরের সংমিশ্রণ। আবু সাইদ ও মাইশা মাহানাজের কণ্ঠে তুমি কি নাচতে চাও দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সাংহাই চীনা কোরাস দল পরিবেশন করে মুক্তির মন্দির সোপানতলে, চীনা লোকসঙ্গীত ছোট নদী বয়ে চলে এবং বাংলাদেশের কালজয়ী গান যাও পাখি বলতারে। দুই অপূর্ব গায়কের মিলনে যেন একাকার হয় দুই দেশের কৃষ্টি। আজকে চীনা নববর্ষ উপলক্ষে এখানে আমরা আয়োজন করেছি একটি কনসার্ট। এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করা হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের খেলা ছিল, যেমন এখানে চীনা ক্যালিগ্রাফি প্লাস পেপার কাটিং ছিল, এবং এখানে বিভিন্ন ধরনের গিফট দেওয়া হয়েছে। এর মাধ্যমে হচ্ছে আমরা চীনা যে সংস্কৃতিটা আছে সেটা জানতে পারছি বিস্তর পরিসরে। আজকে আমরা দেখলাম একটা প্রাণবন্ত সময় আমরা উপভোগ করলাম। আজকে আমাদের যে অনুষ্ঠানটা ছিল এটা মূলত চীনা নববর্ষ উপলক্ষে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউট বাংলাদেশি শিক্ষার্থীদের চীনা ভাষার উন্নয়ন নিয়ে কাজ করছে এবং তাদের উদ্যোগেই আজকে আমাদের এই আয়োজনটা হয়েছে। অনুষ্ঠানে চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র কুচেং ও বাঁশির সুরে পরিবেশিত হয় ছিংহুয়াশি এবং এলিফ্যান্ট কিং রাইড। জন্মভূমির টানে গাওয়া গান, জন্মভূমির মেঘ এবং বাংলাদেশের চিরসবুজ গান ধন ধান্য পুষ্প ভরা ও ওরে নীলদরিয়া ভিন্ন মাত্রা যোগ করে অনুষ্ঠানে। তবে দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল বাংলাদেশি আবু সাইদের কণ্ঠে চীনা রক মিউজিক এবং চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের চীনা শিক্ষার্থীদের কণ্ঠে বাংলা গান। অনুষ্ঠানের শেষ ভাগে চীনা লোকসঙ্গীত ও ঐতিহ্যবাহী নৃত্য সুনতু ও চিয়াও এক উৎসব মুখর পরিবেশ তৈরি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক এবং সাংহাই চীনা কোরাস দলের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত এই অনুষ্ঠানটি শেষ হয় একই গান পরিবেশনের মধ্য দিয়ে, যেখানে সকল শিক্ষার্থী ও শিল্পী একযোগে অংশগ্রহণ করেন। চীনা নববর্ষকে স্বাগত জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি। চীনা নববর্ষ বসন্ত উৎসব নামে পরিচিত। এটি চীনের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসব সম্পর্কে যাতে বাংলাদেশের মানুষ জানতে পারে সেই লক্ষ্যেই আমরা এই আয়োজন করেছি।
আমরা আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষ চীনা সংস্কৃতিকে ভালোবাসবে, তারা চীনা ভাষা শেখার প্রতি আগ্রহী হবে। একই সঙ্গে আমরা বাংলাদেশি শিক্ষার্থীদের চীনা ভাষা শেখা এবং চীনে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য উৎসাহিত করছি। অনুষ্ঠানে আসা সুধীজনরা তাদের অনুভূতি জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন কেবল বিনোদন নয়, বরং দুই দেশের মানুষের মধ্যে স্থাপন করে হৃদয়ের যোগসূত্র, সাংস্কৃতিক বিনিময়কে নিয়ে যায় নতুন উচ্চতায়। শুভ আনোয়ার, CMG বাংলা, ঢাকা। চীনের ঐতিহ্যবাহী লাবা উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়। চীনা নববর্ষের আগমনী বার্তা হিসেবে বিবেচনা করা এই উৎসবের ঐতিহ্যবাহী আয়োজনগুলো শুধু খাবারের স্বাদেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে চীনা সংস্কৃতি, সামষ্টিক আনন্দ আর নতুন বছরের প্রত্যাশা। চান্দ্র পঞ্জিকার দ্বাদশ মাসের অষ্টম দিনে উদযাপিত লাবা উৎসব জানান দেয় চীনা নববর্ষ দরজার ওপাশেই উকি দিচ্ছে। এবছর সোমবার লাবা উৎসবের মধ্য দিয়ে শুরু হয়েছে বসন্ত উৎসবের মাসব্যাপী প্রস্তুতি। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের মিয়ানইয়াং শহরের চিতং কাউন্টিতে লাবা উৎসব উদযাপিত হয়েছে ঐতিহ্য, সংস্কৃতি আর সামষ্টিক আনন্দের মিলন মেলায়। গ্রাম বাংলার বাজার জুড়ে ঝুলেছে রঙিন লণ্ঠন, চারপাশে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। ভোর থেকেই গ্রামের মানুষ একত্রিত হয়ে বড় বড় হাঁড়িতে রান্না শুরু করেন লাবা পরিজ, যা এই উৎসবের মূল আকর্ষণ। কাউছিয়া গ্রামের বাসিন্দারা 4টি বড় পাত্রে প্রথমে চীনাবাদাম সিদ্ধ করেন, এরপরে যোগ করেন সংরক্ষিত শুকনো মাংস, মুগ ডাল, লাল শিমের বীজসহ 10টিরও বেশি স্থানীয় উপকরণ। সাধারণত লাবা পরিজে থাকে অন্তত 8টি উপাদান, যা চীনা সংস্কৃতিতে সৌভাগ্যের প্রতীক। চাল, ডাল, শস্য, বাদাম আর শুকনো ফলের এই মিশ্রণ রান্না করতে লাগে দীর্ঘ সময়। প্রতিটি উপকরণের রয়েছে আলাদা প্রতীকী অর্থ। শীতকালীন সংরক্ষিত মাংস আর নানা শস্য একসঙ্গে মিশে নতুন বছরের সমৃদ্ধি ও ভালো জীবনের কামনা প্রকাশ করে। ঐতিহ্যবাহী রেসিপির পাশাপাশি এখানে যোগ করা হয়েছে ভেষজ উদ্ভিদ ও স্থানীয় বিশেষ নুডলস, যাতে ভিন্ন স্বাদের অভিজ্ঞতা পান দর্শনার্থীরা। 2 ঘন্টার বেশি সময় ধরে রান্নার পর পরিজের ঘ্রাণ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য বিনামূল্যে পরিবেশন করা হয় এই খাবার। এক পর্যটক জানান, বাড়িতে খাওয়ার চেয়ে সবাই মিলে একসঙ্গে উদযাপন করাই লাবার প্রকৃত আনন্দ। শুধু সিচুয়ান নয়, চীনের পূর্বাঞ্চলীয় চিয়াংশু প্রদেশের নানচিং শহরের চিয়াও চানসি গ্রামেও লাবা উৎসব উদযাপিত হয়েছে ভিন্ন আঙ্গিকে। এখানে লাবা পরিজের পাশাপাশি আয়োজন করা হয় টোফু ভোজ ও ঐতিহ্যবাহী ড্রাগন নৃত্য। গ্রামের মানুষ বিশ্বাস করেন, লাবায় টোফু বানালে নতুন বছরে সব কাজ সহজে সম্পন্ন হয়। এছাড়া গ্রামে প্রদর্শিত হয়েছে কাগজ কাটার শিল্প, লণ্ঠন তৈরি, গিট বাঁধার মতো লোকজ হস্তশিল্প। সন্ধ্যায় ঢোল বাদ্যের তালে শুরু হয় শতবর্ষী ড্রাগন লণ্ঠন শোভাযাত্রা, যেখানে অংশ নেয় শতাধিক শিল্পী। প্রজন্ম থেকে প্রজন্মে এই শিল্প ও কারুশিল্প বয়ে আসছে বলেই আজও তা টিকে আছে। আর এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের গ্রামবাসীর একটি সুন্দর ও উন্নত জীবনের প্রত্যাশা। দেশ জুড়ে নানা রঙে ও নানা রীতিতে উদযাপিত এই উৎসবের মধ্য দিয়েই শুরু হয়ে যায় বসন্ত উৎসবের প্রস্তুতি। ঐতিহ্যকে ধারণ করে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার এই উৎসবই জানান দেয় আর কিছুদিন পরেই দরজায় কড়া নাড়বে চীনা নববর্ষ। আল আমিন আজাদ, CMG বাংলা। চীনা নববর্ষ ঘিরে গোটা চীনেই এখন ব্যস্ত সময় পার করছেন লণ্ঠন কারিগররা। ঐতিহ্যবাহী এসব উপকরণ বানাতে দিনরাত কাজ করছেন তারা। বেইজিংয়ের রাজপ্রাসাদের লণ্ঠন, চেচিয়াংয়ের ঐতিহ্যবাহী নকশার লণ্ঠন কিংবা কুয়াংতুংয়ের গল্প বলা ছাওচৌ লণ্ঠন, প্রতিটিতেই ফুটে উঠছে চীনের হাজার বছরের শিল্প ঐতিহ্য। চীনা নববর্ষ বা বসন্ত উৎসব ঘনিয়ে আসায় সারা চীনে কারিগররা ব্যস্ত সময় পার করছেন ঐতিহ্যবাহী লণ্ঠন তৈরিতে।
এই উৎসবে চীনা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হয় লণ্ঠন। বেইজিং ফাইন আর্টস রেড লণ্ঠন কারখানায় অভিজ্ঞ কারিগররা বসন্ত উৎসবের অর্ডার মেটাতে দিন-রাত কাজ করছেন। বেইজিংয়ের প্রাসাদ লণ্ঠন তৈরি করা হয় কাঠের ফ্রেমের ওপর, যার ভেতরে সিল্ক বা কাঁচ বসানো হয় এবং তার উপর আঁকা হয় নকশা ও চিত্রকর্ম। ঝুলন্ত ঝালর ও অন্যান্য অলংকারে সজ্জিত লণ্ঠনগুলো ঐতিহ্যবাহী চীনা চিত্রকলার এক অনন্য নিদর্শন। পুরো লণ্ঠন তৈরির প্রক্রিয়ায় ব্যবহৃত হয় মার্টিস ও টেনন জয়েন্ট পদ্ধতি, অর্থাৎ কোনো পেরেক ছাড়াই জোড়া লাগানো হয় কাঠের অংশগুলো। একটি প্রাসাদ লণ্ঠন বানাতে 100টিরও বেশি কাঠের টুকরো লাগে। শত শত ধাপে কাজ সারতে হয়। আমাদের লণ্ঠন নির্মাণের এই প্রক্রিয়া প্রাচীন স্থাপত্য শিল্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। ইয়াংজি নদীর দক্ষিণাঞ্চলের লণ্ঠন শিল্পের প্রতিনিধি হিসেবে চেচিয়াং প্রদেশের হাইনিং শহরের সিয়াশি লণ্ঠনের কৌশল বিশেষভাবে বিখ্যাত। সিকাডার ডানার মতো পাতলা শুয়ান কাগজে হাজার হাজার সূচের ছিদ্র করে ফুটিয়ে তোলা হয় সূক্ষ্ম ও সুন্দর নকশা। সুঁয়ের মাধ্যমে আমরা ঐতিহ্যবাহী চীনা চিত্রকলা, ক্যালিগ্রাফি ও সিলমোহর খোদাইসহ নানা শিল্পরীতিকে লণ্ঠনে যুক্ত করি। রাতের আলোয় এসব লণ্ঠন জ্বলে উঠলে এক ধরনের মোহনীয় সৌন্দর্য তৈরি হয়, যা দেখতে রাজকীয় ওয়ান ইয়ানলুও লণ্ঠনের মতো। দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশে ঐতিহ্যবাহী ছাওচৌ লণ্ঠন প্রধানত দুই ধরনের: ছবি আঁকা লম্বা স্ক্রিন লণ্ঠন এবং ঝুলন্ত লণ্ঠন। এসব লণ্ঠনে ছাওচৌ অপেরা ও ছাওঝৌ সূচিশিল্প সহ নানা অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের উপাদান যুক্ত থাকে, ফলে এটি এক বহুমাত্রিক শিল্পরূপ ধারণ করেছে। ছাওচৌ লণ্ঠনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল গল্প বলার ক্ষমতা। চরিত্রের পোশাক, অভিব্যক্তি ও ভঙ্গি এবং পরিবেশের নিখুঁত উপস্থাপনার মাধ্যমে বই ও অপেরার গল্পগুলো জীবন্ত হয়ে ওঠে, আর লণ্ঠনের মাধ্যমেই এসব গল্পের অন্তর্নিহিত অর্থ ছড়িয়ে পড়ে প্রজন্ম থেকে প্রজন্মে। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।